ওয়েলকাম ব্যাক। শুনছেন ভূত কথা। আশা করছি আপনারা যারা শুনছেন তারা আমাদের ভূত কথার পরিবারকে অনেকটা সাপোর্ট করবেন। আপনারা যদি কোনো ঘটনা পাঠাতে চান তাহলে ঘটনাটি মেল করতে হবে bhutkothা@gmail.com এই মেল অ্যাড্রেসে। দেরি করব না, চলে যাব আজকের ঘটনায়। ঘটনাগুলি যেভাবে লেখা হয়েছে আমি ঠিক সেভাবেই পড়ছি এবং আপনাদের সকলকে শোনাচ্ছি। ঘটনা লিখেছেন দেবযানী সরকার। তিনি যেভাবে ঘটনাটি লিখেছেন আমি সেভাবেই পড়ে সকলকে শোনাচ্ছি। তিনি লিখেছেন, প্রথমেই বলে রাখি এটা বহু বছর আগের ঘটনা। আমার ঠাকুমার আমলের ঘটনা এটা। তখন আমার ঠাম্মা গর্ভবতী ছিলেন। আমার বাবা তার পেটে ছিলেন তখন। বাবার কাছ থেকেই আমি এই ঘটনাটি শুনেছি। আমাদের দেশের বাড়ি বরিশালে। আমার বাবার কথা মতো ওই সময়টায় আমাদের এলাকায় পেতনি বলে কিছু একটা ছিল। সেই পেতনি নাকি সবার বাড়ির মাছ মাংস সব কিছু খেয়ে নিত। একা রাতে কেউ বাজার থেকে মাছ নিয়ে আসলে তার মাছ খেয়ে ফেলতো ওই পেতনি। তাদের পেট নাকি অনেক বড় ছিল। আমার বাবার যিনি দাদু ছিলেন, মানে আমার ঠাম্মার বাবা, সে তখন আমাদের বাড়িতে ছিল। ঠাম্মার যেহেতু ভরা মাস, তাই পেট খুব বড় ছিল তার। তো সেই দাদু বাইরে এলে দেখে যে আমার ঠাম্মা ওই অবস্থায় দৌড়ে বাগানের দিকে যাচ্ছে আর কাঁঠাল গাছ বেয়ে উঠে যাচ্ছে। দাদু পেছনে গিয়ে তাকে বারবার মানা করছে ওই অবস্থায় গাছে উঠতে। পরে চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির সবাই বাইরে বেরিয়ে আসে এবং দেখে যে ঠাম্মা ঘরেই রয়েছে। পরে তারা বুঝতে পারে ওটা আসলে ওই পেতনি। ওই সময় এরকম হওয়াটা ছিল একটা নর্মাল ব্যাপার। এবার বলি দ্বিতীয় ঘটনা। আমার ঠাকুমা মারা যাওয়ার পর আমার বড় মায়ের সাথে ঘটে কিছু প্যারানর্মাল জিনিস। আমার ঠাকুমা আমার বড় মাকে ভীষণ ভালোবাসতেন, কারণ আমার বড় মা নাকি তার মনের মতো বৌমা ছিল। তো ঠাকুমা মরে যাওয়ার পর বড় মা অনেক আজব আজব ঘটনার সম্মুখীন হয়েছিলেন এবং সেগুলো একদিন সে আমাদের বর্ণনা করেছিলেন। তার মতো করেই আমি সেই ঘটনাগুলো লিখছি। আমার শাশুড়ি যখন মারা গেলেন তার কিছুদিন পরে রাতে আমি প্রায়ই তার ডাক শুনতে পেতাম। ঠিক যেমন তিনি বেঁচে থাকতে আমাকে ডাকতেন, ঠিক তেমন ডাকই আমি শুনতে পেতাম। আমার বড় মার নাম ছিল কানন। আমার শাশুড়ি মারা যাওয়ার পর তিনি রোজ রাতে দরজায় এসে ডাকতেন এবং তিনি বলতেন যে, কানন আমার কাছে আয়, আয় আমার কাছে আয়। তখন আমি একটা ঘোরের মধ্যে চলে যেতাম এবং দৌড়ে বাইরে ছুটে যেতাম সেই ডাক শুনে। আমাদের বাড়ির খালটা তখন বিশাল বড় ছিল, সেখানে নৌকো বাঁধা থাকতো সব সময়। সেখান থেকেই মূলত সেই ডাকটা আসতো, কিন্তু তিনি কখনো দুবারের বেশি আমাকে ডাকতেন না। বলা হয় দুবারের বেশি যদি মাঝরাতে কেউ ডাকে তাহলে সেটা নিশীতে ডাকছে, এমনটা বলা হতো তখনকার সময়। কখনো কখনো সেই ডাকে আমি ছুটে যেতে চাইলেও আমার স্বামী আমাকে থামাতেন। এভাবে প্রায় দিনই হতো। তিনি নানান রকমভাবে আমাকে ডাকতেন এবং স্বপ্নে আসতেন। এই ঘটনার কারণটা আমি আজও জানি না। এই ছিল ঘটনা, এই ছিল প্রথম ঘটনা। চলে যাব নেক্সট ঘটনায়। ঘটনাটি যেভাবে লেখা হয়েছে আমি সেভাবেই পড়ে সকলকে শোনাচ্ছি। ঘটনাটি ঘটে 2022 সালের মাঝামাঝি, অর্থাৎ রোজার ঈদের 1 মাস পর। আমার নাম আবির, ডাকনাম নয়ন। আমি আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করছি যা আমার জীবনকে পুরো এলোমেলো করে দিয়েছে। আমার বাসা বাংলাদেশ, কুষ্টিয়ায়। এবার ঘটনায় আসা যাক। আমার মা বাবা সেদিন বাইরে ছিল, বাসায় ছিলাম শুধু আমি। সেদিন আমার বন্ধুরা রাত্রে আমার সাথেই আড্ডা দিয়ে রাত 9:30 নাগাদ সবাই বাসায় চলে যায়। আমি টিভি চালিয়ে কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম টের পাইনি। তবে ঘুমিয়ে পড়ার পর আমি খেয়াল করলাম যে আমার হাত টেনে কেউ একটা খাটের নিচে নিয়ে যাচ্ছে। সেই সময় আমি চিৎকার করি, তবে কেউ আমার চিৎকার শোনে না। আমার বুকের ওপরে
কালো একটা ছায়ার মতন অবয়ব বসেছিল। আমি চেষ্টা করি তাকে দেখার, তবে ভালো করে কিছুই আমি দেখতে পাই না। আমি ঘুমের মধ্যেই দোয়া পড়তে শুরু করি। তার কিছুক্ষণ পর আমার একটা বন্ধুর স্পর্শে আমার ঘুম ভেঙে যায়। সে আমায় জিজ্ঞাসা করে কি হয়েছে। আমি তাকে সব খুলে বলি। এরপর সে তৎক্ষণাৎ একটা হুজুরের কাছে আমায় নিয়ে যায়। রাত তখন 11টার মতো বাজে। হুজুরটি আমায় কিছু দোয়া পড়ে ঝাড়ফুঁক করে আর পানি পোড়া দেয়। সেই পানিটা পান করে আমি একটু স্বস্তি বোধ করি। তার ঠিক কিছুদিন পর আমি রুমে টিভি দেখছিলাম। আমার বাবা মা তখন বাসায় আসেনি। বাসা পুরো ফাঁকা ছিল। ঘড়ির কাঁটায় তখন রাত 10টা। ঠিক তখনই বুঝতে পারলাম যে আমার কাঁধের ওপর কিছু একটা চুল বা পাটের আঁশ এমন কিছু একটা আছে। আমাদের বাসায় ঢালাই করা ছাদ নেই, জাস্ট ইট এবং টিনের শিট দিয়ে বাসা করা। তাই আমি তখন ভাবলাম হয়তো ওপর থেকে কিছু একটা উড়ে এসে পড়ছে। এই ভেবে আমি হাত দিয়ে ওইটা 2বার সরিয়ে দিয়েছিলাম। তবে পরে বুঝতে পারলাম এটা কারোর চুল, যা ওপর থেকে ঝুলে আমার কাঁধে এসে পড়েছে। ভয়ে সেই সময় আমার হাত পা কাঁপছিল। আমি তবুও একটু সাহস করে মাথা ঘুরিয়ে ড্রেসিং টেবিলের আয়নাতে দেখার চেষ্টা করলাম যে কি আছে আমার পেছনে। আয়নায় তাকাতেই আমি দেখলাম স্বপ্নে দেখা সেই কালো অবয়বটা আমার পেছনে দাঁড়িয়ে আছে। অবয়বটির দিকে তাকাতেই আমি পুরোপুরি হাতে পায়ের সব শক্তি হারিয়ে ছিটকে গিয়ে একেবারে আয়নার ওপরে গিয়ে পড়লাম। আর ঠিক সেই সময় আয়নার কাঁচ ভেঙে আমার মুখে এবং হাতে পায়ের বিভিন্ন জায়গায় আঘাত লাগে। সেই সময় একটা অদৃশ্য শক্তি আমায় মেরে ফেলার চেষ্টা করছিল। আমি কোনো রকমে আমার একটা বন্ধুকে ফোন করে বাসায় আসতে বলি। বন্ধুটি বাসায় আসার পর আমি অজ্ঞান হয়ে যাই, কারণ আমি প্রচণ্ড আঘাত পেয়েছিলাম আর অনেক রক্ত বের হয়েছিল। পরে যখন আমার জ্ঞান ফিরল তখন দেখলাম আমি হাসপাতালে। জ্ঞান ফেরার পর আমি বন্ধুটিকে সব বললাম এবং সেও বিশ্বাস করলো আমার কথায়। এরপর হাসপাতাল থেকে আমায় বাসায় নিয়ে আসা হয়। বাসায় আসার পর শুরু হলো আরেক অদ্ভুত জিনিস। একেই আমি প্রচণ্ড ব্যথার কারণে হাত পা নাড়াতে পারতাম না। তার মধ্যে সব সময় মনে হতো কেউ একটা সব সময় আমার ওপর নজর রাখছে। দেখতে দেখতে এইভাবে বেশ কয়েকদিন কেটে গেল। এরপর আমার সাথে যা ঘটেছে সেগুলো আমার কিছুই মনে নেই। আমি সবটাই বাবা মা এবং বন্ধুদের থেকে শুনেছি। আমি কোনো রকম একটু সুস্থ হওয়ার পর কাউকেই নাকি চিনতাম না। সবাইকেই নাকি বাজে বাজে কথা বলতাম এবং খাবার দাবারও খেতে চাইতাম না। নিজের শরীর নিজেই কেটে রক্তাক্ত করতাম। আমাকে অনেক ডাক্তার এবং অনেক কবিরাজ দেখানো হয়েছিল, কিন্তু কিছুতেই আমি সুস্থ হচ্ছিলাম না। একদিন আমি নাকি আমার ভাইকে গলা টিপে মারতে গিয়েছিলাম। প্রায় 10 জন মিলেও আমায় ধরে রাখতে পারছিল না। এইভাবেই প্রায় 12 দিন কাটার পর আমাকে মাওলানার কাছে নিয়ে যাওয়া হয়। ওই মাওলানা আমাকে দেখেই বলে দেয় যে সে আমায় ঠিক করতে পারবে না। যত তাড়াতাড়ি সম্ভব ভালো কোনো কবিরাজ বা ভালো কোনো মাওলানা দেখাতে আমায়। তিনি আরও বললেন যে আমার সাথে যে রয়েছে সেটি হলো ইফরিদ। এরপর আমার বাবা তৎক্ষণাৎ আমায় নিয়ে চলে যায় বাসায়। বাসায় নিয়ে যাওয়ার পর আমার প্রচুর বমি হতে শুরু করে আর আমি আবারও নিজের জ্ঞান হারিয়ে ফেলি। সেদিন নাকি সারাটা রাত আমার রক্ত বমি হয়েছিল এবং আমার হাত আমি নিজেই কাটছিলাম, তাই বাধ্য হয়ে আমায় দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। এরপর 14 দিনের দিন আমায় নিয়ে যাওয়া হয় কুষ্টিয়া জেলারই এক কবিরাজের বাসায়। সেই কবিরাজের বাসার সামনে যাওয়া মাত্রই আমি নাকি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। 7-8 জন মিলেও আমায় ধরে রাখতে পারছিল না। তারা খুব কষ্ট করে আমায় কবিরাজের বাসার ভেতরে নিয়ে যায়। তবে আশ্চর্যের বিষয় হলো আমি ওখানে প্রবেশ করতেই হালকা নর্মাল হয়ে যাই। এরপর শুরু হয় আমার চিকিৎসা। প্রথমে ওই কবিরাজ শুরু করে প্রশ্ন, আমি কে, কোথার থেকে এসেছি, কি চাই এবং কে এখানে পাঠিয়েছে এসব। তবে প্রথমে কোনো উত্তর না দিলেও পরে নাকি আমি কথা বলি। আমার বলা সব কথাই ছিল আরবি ভাষায় এবং এক এক সময় এক এক রকম ভয়েসে আমি কথা বলছিলাম। কবিরাজ সাহেব বললেন আমার শরীর ছেড়ে দিতে, তবে ইফরিত জিন কিছুতেই মানতে রাজি হয় না। অনেক চেষ্টা করার পর এবং অনেক মন্ত্র জপ করার পর সেই ইফরিত জিন কোনো রকমভাবে আমার শরীর ছেড়ে যেতে রাজি হয়।
ওই কবিরাজটি আমায় একটি তাবিজ দেয় আর বলে আমাকে নাকি কেউ কালো জাদু করেছে। তিনি বলেছিলেন আমাদের বাসায় একটি গাছের নিচে কালো জাদুর জিনিসপত্র রাখা আছে, সেগুলো তুলে পানিতে ফেলে দিতে হবে। এরপর বাসায় আসার পর কবিরাজের কথা মতো সব কিছু খুঁজে পাওয়া যায় এবং সেগুলো পানিতে ফেলে দেওয়া হয়। শেষে সব কিছুই নর্মাল হয়ে যায় আর সব কিছুই স্বাভাবিকভাবেই চলতে শুরু করে। কিন্তু এই স্বাভাবিকভাবে চলা বেশি দিন ছিল না। কোরবানির ঈদের শেষে 9 দিন পর আমাদের এলাকায় এক বৃদ্ধা মারা যান। আমি ভুল করে সেখান দিয়ে চলে যাই, যার কারণে আমার তাবিজটা নষ্ট হয়ে যায়, যেটা প্রথমে আমি টের পাইনি। তবে যখনই রাত হতো তখন আমি বুঝতে পারতাম আমার আশেপাশে কিছু একটা রয়েছে। আমি খেয়াল করলাম যে সেই ভয়ানক অবয়বটা সে ফিরে এসেছে। আমি ভয় পেয়ে চিৎকার করতে শুরু করতাম। আমার চিৎকার শুনে একদিন আমার বাবা মা দৌড়ে আমার রুমে চলে আসে। আমি তাদেরকে বলি যে আমি আবারও এই সব দেখছি। তারা প্রথমে কেউই বোঝেনি যে আমার তাবিজটা নষ্ট হয়ে গেছে। আস্তে আস্তে আবারও সেই একই জিনিস শুরু হয় আমার সাথে। আমি আবারও আজে বাজে কথা বলা শুরু করি, নিজের শরীরে নিজেই আঘাত করা শুরু করি। এরপর আমার বাবা মা আবারও আমায় ওই কবিরাজের বাসায় নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর আবারও আমার চিকিৎসা শুরু হয়। কবিরাজটি বলেন এই জিন আমাকে না নিয়ে এখান থেকে যাবে না, তাই আমাদের একটা নিয়ম মানতে হবে। এরপর ওই কবিরাজটি আমাদেরকে বলেন যে বৃহস্পতিবার রাত 12টার সময় একটা মাটির হাঁড়ি নিয়ে ওই কবিরাজের বাসায় আমাদের থাকতে হবে এবং সেই মাটির হাঁড়িতে মন্ত্র পড়া পানি দিয়ে আমায় গোসল করতে হবে। গোসল সেরে মাটির হাঁড়িটা ভেঙে চলে আসতে হবে আমায়, কিন্তু ভুল করেও পেছনে তাকানো যাবে না। হয়তো পেছন থেকে প্রিয় মানুষের কণ্ঠে অনেক ডাক আসবে, কিন্তু সেদিকে না তাকিয়ে একদম সোজা চলে আসতে হবে আমাকে। এরপর কবিরাজের কথা মতো আমাকে দিয়ে ঠিক তাই করানো হয়। সত্যি বলতে কবিরাজের কথা মতো খেয়াল করলাম গোসল করে আসার সময় আমার নাম ধরে বারবার কে যেন আমায় ডাকছিল, কিন্তু আমি পেছনে না তাকিয়ে সোজা চলে আসি। এরপর প্রায় 40 দিন নিরামিষ খেতে বলা হয়েছিল আমায়। আমি তাই করি, 40 দিন নিরামিষ খাই এবং আল্লাহর রহমতে আমি সুস্থ হয়ে উঠি। এই ছিল দাদা ঘটনা। ঘটনা লিখেছেন সুদীপ্ত দত্ত। তিনি যেভাবে ঘটনাটি লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ে সকলকে শোনাচ্ছি। তিনি লিখেছেন সাল তখন 1990 কি 2000 হবে। আমাদের যৌথ পরিবার বর্ধমান জেলার দেবগ্রাম নামক একটি গ্রামে আমাদের বসবাস। বর্ধমান শহরে আমাদের একটি বাড়ি আছে। সেখানে আমার বড় বাবা কর্মসূত্রে বড় মাকে নিয়ে থাকতেন এবং সুযোগ পেলেই বড় মাকে নিয়ে বড় বাবা গ্রামের বাড়িতে চলে আসতেন। বর্ধমান শহর থেকে আমাদের গ্রামের বাড়ি আসতে গেলে বাস ধরে প্রথমে কুরমুন নামক একটি গ্রামে নামতে হবে, তারপর 3 কিলোমিটার মেঠো লাল মাটির পথ ধরে দেবগ্রামে পৌঁছতে হবে। তৎকালীন সময় সেরকম যানবাহন না থাকার জন্য মানুষ সাধারণত হেঁটে বা গরুর গাড়ির মাধ্যমে এই পথে যাতায়াত করত। তো যাই হোক, আসল ঘটনায় আসা যাক। আমাদের পরিবার কৃষিভর। আমাদের অনেকখানি জমি ধানের চাষ হয়। তখন শীতকাল চলছিল, চাষ শুরু হয়েছে। ছুটি থাকায় বড় বাবা বড় মা এসেছেন বাড়িতে বেশ কয়েকদিন হয়েছে। এই কদিন অনেক আনন্দ হয়েছে। এরপর বড় বাবা বড় মার ফিরে যাওয়ার পালা। সাধারণত ওনারা দুপুরে খাওয়া দাওয়া করে তারপর রওনা দিতেন। এবারও তারা তাই করলেন। আমার বয়স তখন 7 কি 8 বছর হবে। এই বয়সে যা হয়, ওনারা চলে যাচ্ছেন ঠিক তখনই শুরু হয়েছিল আমার কান্নাকাটি এবং আমার একটি স্বভাব ছিল যে বাড়িতে যা যা ভালো কিছু খাবার দাবার থাকতো তা লুকিয়ে লুকিয়ে বড় মার ব্যাগে ভরে দেওয়া। সেসব ব্যবস্থা করতে আমাদের মা কাকিমাদের সেখানে কিছুটা সময় কেটে যায় এবং বেরোতে প্রায় 4টে বেজে যায়। কুরমুন নামক জায়গাটায় গিয়ে বাস ধরতে হবে, তাই বাড়ি থেকে সাধারণত গরুর গাড়ি করে বড় মাকে এবং বড় বাবাকে বাসে চাপতে হয়। আমার কান্নাকাটি দেখে ঠাকুমা বললেন, ওকে বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যা, তারপর ওই গরুর গাড়িতেই
ও বাড়িতে চলে আসবে। আমার বড় কাকু সাথে যাবে। বড় কাকু বর্ধমান পর্যন্ত বড় মাদের নামিয়ে দিয়ে আসবে এবং ততক্ষণ গরুর গাড়িটি বাস স্ট্যান্ডেই অপেক্ষা করবে। বড় কাকু ফিরলে বড় কাকুকে নিয়ে আমরা সবাই বাড়িতে ফিরব। গরুর গাড়ি চালিয়ে নিয়ে যাবেন সুনীলদা। এই সুনীলদা চাষের কাজে সাহায্য করতে প্রতি বছর ওনারা এই সময় আমাদের বাড়িতে আসতেন। উনি অনেক বয়স্ক, আমার বাবা কাকুরা দাদা ডাকেন, তাই আমিও ওনাকে দাদা বলেই ডাকি। যাই হোক, বেরোতে দেরি হওয়ায় বড় বাবাদের বাস পেতে প্রায় 5টা বেজে যায় এবং বড় কাকুর ফিরে আসতে প্রায় 8টার মতো বেজে যায়। গ্রাম পেরোতেই ফাঁকা অন্ধকার মেঠো লাল মাটির পথ শুরু হয়। দুই দিকে ফাঁকা মাঠে তখন কালো অন্ধকার, চারিদিক জনমানব শূন্য। সুনীলদা গরুর গাড়ি চালাচ্ছে এবং তার ভেতরে আমি আর বড় কাকু বসে আছি। বড় কাকু চাষ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সুনীলদার সাথে কথা বলছে। আমাদের সাদা বলদ গরু দুটি খুব ধীর গতিতে অন্ধকার ভেদ করে এগিয়ে চলেছে। ওই রাস্তায় একটি জায়গা পড়ে, তার নাম বটতলা। একটি বড় বট গাছ ওখানে আছে, তাই এই জায়গাটার নাম বটতলা। তারপরেই দুটি বাঁক ঘুরলেই অনেক তাল গাছের সারি, ওই জায়গাটার নাম তালতলা। প্রথম বাঁক ঘুরেই কিছুটা যাওয়ার পরেই হঠাৎ গরুগুলি থেমে যায়, আর কিছুতেই তারা এগোতে চায় না। গরুগুলো যেহেতু এগোচ্ছে না, তাই আমার বড় কাকু সুনীলদাকে জিজ্ঞাসা করে, কি হলো গো, হঠাৎ দাঁড়িয়ে পড়লে কেন? সুনীলদা চেষ্টা করলো গরুগুলোকে তাড়িয়ে গাড়ি চালানোর, কিন্তু গরুগুলো এক ফোঁটাও নড়ল না। গরুগুলো নড়ছে না দেখে সুনীলদা গাড়ি থেকে নামে। সুনীলদা গাড়ি থেকে নামতে গিয়ে কি যেন একটা দেখে হঠাৎ থেমে যায় এবং কিছুটা পিছিয়ে এসে বসে পড়ে গাড়ির মধ্যে। তারপর বিড়বিড় করে অনেকক্ষণ ধরে কী সব বলে গরুদের গায়ে ফু দেয় সে। এরপর খুব আস্তে আস্তে ছইয়ের ভেতরে ঢুকে এসে আমাদের গায়েও অনেকক্ষণ বিড়বিড় করে ফু দিল সুনীলদা। বড় কাকু ততক্ষণে আমাকে তার কোলের মধ্যে ঢুকিয়ে নিয়ে দুহাত দিয়ে টিপে জড়িয়ে ধরেছে। আমি রীতিমতো ভয় পেয়ে গিয়েছি। সুনীলদা আস্তে আস্তে বলল, বাবু একদম চুপ করে থাক, কোনো কথা বলবি না। ওরা খাচ্ছে, খাওয়া হলেই আমরা চলে যাব এখান থেকে। ঠিক এর কিছুক্ষণ পর প্রচণ্ড জোরে কিছু হাড়গোড় চিবিয়ে খাওয়ার মতো শব্দ পেতে থাকলাম আমরা সবাই। আমরা তিনজন জড়ো হয়ে বসে আছি। সুনীলদার সামনে বিড়বিড় করে চলেছে, আর মাঝে মাঝেই আমাদের গায়ে সে ফু দিচ্ছে। অনেকক্ষণ এরকম থাকার পর আমি ফুঁপিয়ে কেঁদে উঠেছি। তারপর সবাই চুপ। সুনীলদা আস্তে আস্তে বেরিয়ে গেল ছই থেকে এবং গরুর গাড়ি থেকে নেমে কি যেন দেখে এলো সে। তারপর সে এসে গরুর গাড়ি চালাতে শুরু করলো এবং গরু যেতেও শুরু করলো। গ্রামে ঢুকে পরে জানতে পারি সুনীলদা সাঁওতাল সম্প্রদায়ের গুণিন ছিলেন। তবে এই ঘটনার রেশ এত তাড়াতাড়ি কাটেনি। রাত্রে জমিতে জল দেওয়ার জন্য সবসময় একজনকে থাকতে হতো এবং লোডশেডিং হলে জেনারেটর চালিয়ে সে জল দিত। আমাদের সেই জমির ওখানে যেই ঘর ছিল, জমিতে জল দেওয়ার সময় সুনীলদাই সেখানে থাকতেন। সেদিন আমাদের ফিরতে প্রায় রাত 9টা বেজে যায় এবং প্রায় 10টার দিকে সুনীলদার বউ আমাদেরকে বলে যায় ওর নাকি ভীষণ জ্বর এসেছে, তাই আজকে রাতে ও আসতে পারবে না জমিতে। এরপর আমার বড় কাকু সেই জমির ঘরে শুতে চলে যায় রাত্রিবেলা এবং যাবার সময় সুনীলদার খবর নিতে সে সুনীলদার বাড়ি হয়ে যায়। সুনীলদা বলে, যাই হয়ে যাক না কেন, তুই ঘর থেকে কিছুতেই বেরোবি না, তোর কিন্তু ভীষণ বিপদ আছে আজকের রাতে। ঘরে প্রথম দিকে কিছুই হয় না, কাকু নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে ঝোড়ো হাওয়ায় আমাদের জমির ওপরে সেই ঘরের টিনগুলিকে নাড়াতে থাকে। কাকু ভাবে মাঠের মধ্যে ঝোড়ো হাওয়া খুবই স্বাভাবিক, কিন্তু আস্তে আস্তে হাওয়ার দাপট ভীষণ বাড়তে থাকে। একটা যেন ভীষণ বড় হাওয়ার দল গোটা ঘরটাকে ঘিরে রয়েছে এবং তাণ্ডব চালাচ্ছে।
কাকু খুব ভয়ে ভয়ে ঘরের দরজার ফাঁক দিয়ে দেখতে পায় একটা ঝোড়ো হাওয়ার স্রোত শ্মশানের পাশ থেকে ভীষণ জোরে আসছে এবং জমির ওপরে আমাদের যেই ঘরটি রয়েছে সেই ঘরটিকে প্রদক্ষিণ করে আবার শ্মশানের কাছেই ফিরে চলে যাচ্ছে। বলে রাখি, আমাদের ওই জমি এবং জমির ওপরে যে ঘরটি রয়েছে সেই ঘরটিতে যেতে গেলে গ্রাম্য শ্মশান পেরিয়ে যেতে হয়। ওই রকম তাণ্ডব অনেক রাত পর্যন্ত চলে, তারপর আস্তে আস্তে সেটা বন্ধ হয়ে যায়। পরের দিন কাকু এবং আমার খুব জ্বর আসে। সুনীলদা বলে সেদিন আমরা তেনাদের খাবার সময় উপস্থিত হয়ে গিয়েছিলাম, তাই তেনারা বিরক্ত হয়েছে এবং এরকম ভয় দেখিয়েছে আমাদেরকে। সুনীলদা বলে আমাদের ওই জমির ঘরটিতে ও থাকতো বলে অনেক আগেই ওই ঘর সুনীলদা বন্ধন করে রেখে দিয়েছিল, তাই সেদিন কাকুর কোনো ক্ষতি ওই তাণ্ডব বা ওই তেনারা করতে পারেনি। এরপর আমার ঠাকুমা আমাদের বাড়ির পাশেই অবস্থিত একটি মা কালীর কাছে পুজো দিয়ে আসে এবং পুষ্প মাদুলি আমাদের দুজনকেই পরিয়ে দেয়। এই ছিল ঘটনা। শুনলে প্রথম ঘটনা, চলে যাচ্ছি দ্বিতীয় ঘটনায়। ঘটনাটি যেভাবে লেখা হয়েছে আমি ঠিক সেভাবেই পড়ে সকলকে শোনাচ্ছি। ভাইয়া, আমি আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করতে চাই। আমি মোহনা জান্নাত, বাড়ি কুড়িগ্রাম উপজেলার কোনো একটা স্থানে। পারিবারিক কিছু সমস্যা থাকায় আমি আসল নাম উল্লেখ করছি না। ছোট থেকে আমার পরিবারে আমি অনেক কিছুই দেখেছি। আমার বাবা প্রবাসী, বাড়িতে আমার মা, ফুফি, দাদা, চাচা ওনারা ছিলেন। জয়েন্ট ফ্যামিলি, তার ওপর আমার মা বড় বউ। একটা কাজের লোককে যেভাবে কাজ করানো হয় তার 10 গুণ বেশি কাজ আমার আম্মুকে দিয়ে করানো হতো। তবে এই নয় যে বড় বউয়ের দায়িত্ব শুধু কাজ করা, তাই সে কাজ করেই যাবে। এখানে মূল সমস্যা যেটা, সেটা হচ্ছে বাড়ির কেউই কোনো কাজে হাত দিত না। ফুফিরা পায়ের ওপর পা দিয়ে খেতেন আর কলেজে যেতেন এবং মজা করতেন। চাচারা রাতে নেশা করে এসে আমার মাকে নানান কটু কথা শোনাতেন। তবে পুরো বাড়ির কাজ আমার আম্মু একাই করতেন। একটা মানুষও এসে বলতো না সাহায্য করবে, উল্টে কাজে কোনো ভুল পেলে আম্মুর গায়ে হাতও তুলতেন আমার দাদি। কিন্তু আমার মা কোনোদিনও আমার বাবার কানে এসব তোলেননি। বাবা যখনই ফোন করত আম্মু সবসময় বলতো সে সবার সাথে অনেক হাসি খুশি আছে, সবাই মিলেমিশে চলে, সবাই আমাকে অনেক আদর করে। এসব কথা আমার আম্মু আমার বাবাকে বলতো। আমি মায়ের চোখে এই মিথ্যে খুশির প্রমাণ দেখতে পেতাম। কিন্তু এ কথা কি কোনোদিনও লুকানো যায়? আমাদের বাড়ির পাশের এক মহিলা আমার বাবাকে ফোন করে একদিন সব জানিয়ে দিয়েছিলেন। সাথে আম্মুকে যে টর্চার করা হতো সেসব ভিডিও করেও পাঠিয়ে দিয়েছিলেন। আব্বু এসব দেখে ভীষণ রেগে যান আর কিছুদিন পরে দেশে চলে আসেন সে। অবাক হয়েছিলাম এটা দেখে। আব্বু আসার সাথে সাথে আমার দাদি সহ পুরো পরিবার যেন একেবারে পাল্টে গিয়েছিল। আব্বু আসার পর বাড়ির লোক আম্মুকে কোনো কাজই করতে দিত না। সবাই মিলে আম্মুর যেভাবে খেয়াল রাখতে শুরু করলেন, মনে হচ্ছিল আম্মু ছাড়া তাদের জীবন একেবারে অচল। আমার বাবা আগের থেকেই সব জানতেন। তিনি বুঝতে পারছিলেন বাবা এসেছে বলেই তারা সবাই এরকম ভালো মানুষ সাজার নাটক করছে। বাবা পাশের গ্রামে একটা জায়গা কিনে সেখানে বাড়ি তোলেন এবং আমার আম্মু আর আমাকে সেখানে নিয়ে যান। আম্মু অনেক অনুরোধ করেছিলেন, তিনি বলেছিলেন দাদিদের সাথে থাকার জন্য, কিন্তু আমার বাবা কিছুতেই রাজি হয়নি। আম্মুর চেহারার হাল দেখলে মনেই হবে না ওনার চেয়ে সুন্দরী বউ এই গ্রামে আরেকটা আছে। যাই হোক, আমরা আলাদা হয়ে যাওয়ার পর আমার চাচারা বিয়ে করলেন এবং ফুপিদেরও বিয়ে দিয়ে দিলেন আমার আব্বু। আমার আব্বু আমাদের সাথে সাথে তাদেরকেও দেখতেন, মানে মাস গেলে টাকা পয়সা দিতেন আর কি। চাচারা ব্যবসা ধরার পর আব্বু শুধু আমার দাদিকে খরচের টাকা দিতেন। চাচারা ইনকাম করতো, তাই সেদিকে তেমন খরচ না উঠিয়ে আমাদের সংসারে সেই টাকাটা জমাতেন। আমার পরপর 2টা ভাই হয়। এ অবধি সবই ঠিক ছিল, কিন্তু একদিন আমার আম্মুর প্রচণ্ড মাথা ব্যথা ওঠে। ডাক্তার কিছু ট্যাবলেট দিয়েছিল, ওটা খেলে আম্মুর মাথা ব্যথা সেরে যেত। কিন্তু একদিন আম্মু একসাথে 2টো ট্যাবলেট খায়।
কোনোভাবেই তার মাথা ব্যথা কিছুতেই সারছিল না, তাই আম্মু একসাথে 2টো করে ট্যাবলেট খাচ্ছিল। পরে আব্বুকে এসব জানাই আমি। আব্বু আমাকে ঢাকায় পাঠায় আমার মামার সাথে। অনেক টেস্ট করেও আম্মুর কোনো রোগ ধরা পড়েনি। দিন দিন আম্মু অসুস্থ হয়ে যাচ্ছিলেন। প্রায় 2 মাস কেটে যায়। আম্মু শোয়ার থেকে উঠতে পারছিলেন না। কিছুদিন পর আব্বু আবার দেশে ফিরলেন। অনেক ডাক্তার দেখিয়েছেন, কোনোভাবে আম্মুকে সুস্থ করা যায়নি। এইভাবে কদিন কেটে যাওয়ার পর আম্মুর মধ্যে এক অদ্ভুত আচরণ দেখা যায়। আম্মু যখন একা থাকতেন নিজে নিজে কি সব আবোল তাবোল বলে যেতেন, যেন কার সাথে উনি চুপি চুপি মনের কষ্ট ভাগ করত। এই ব্যাপারটা আব্বু সহ আমরা সবাই নোটিস করেছি। তখন আমাদের সন্দেহ হয় কোনো প্রেত বা জিনের ব্যাপারে, কিন্তু আব্বু এসব কিছুতেই বিশ্বাস করতেন না। তবুও আমার জোড়াজুড়িতে কয়েকজন হুজুর দেখানো হয়, তবে লাভ কিছুই হয়নি। 2 দিন 3 দিন ভালো থাকার পর আবার পাগলামি বেড়ে যেত আম্মুর। আম্মু স্নান করতে কিছুতেই চাইতো না, ঠিকমতো খাবার খেতে চাইতো না, বিছানাতেই সে টয়লেট করে ফেলত। মাথার চুলগুলো দিন দিন পাগলের মতো সাদা হয়ে যাচ্ছিল একেবারে। চোখের নিচে কালি আর চামড়াগুলো তার খসে খসে পড়ছিল। দেখতে দেখতে এমন একটা সময় চলে আসে যে আম্মু আমাদেরকেও আর চিনতে পারে না। মানে অনেকক্ষণ তাকিয়ে থাকার পর সে হয়তো একবার চিনতে পারতো আমাদেরকে। দেখার সাথে সাথে এমনভাবে আম্মু তাকাতেন যেন কোনো অপরিচিত ব্যক্তি ওনার সামনে এসে গেছে। কখনো কখনো হাতের কাছে যা থাকতো তা আমাদের দিকে ছুঁড়ে মারতেন। মোট কথা, আম্মুর মধ্যে আর আগের মানুষটা ছিল না, যেন ওনাকে অন্য কেউ পরিচালনা করে যাচ্ছিল দিনের পর দিন। এরপর আসে সেই বিশেষ দিন যেদিন আমার বাবা প্রেতাত্মা বা জিন এসবে বিশ্বাস করতে শুরু করে। একদিন রাতে একটা বিকট শব্দে আব্বুর ঘুম ভেঙে যায়। চোখ মেলে আব্বু তাকিয়ে দেখে আম্মু পাশে নেই। এই দেখে বিছানা থেকে উঠে আব্বু বারান্দায় যায়। সেখানে গিয়ে আব্বু দেখতে পায় একটা বৃদ্ধ লোক আম্মুর সামনে দাঁড়িয়ে আছেন। ওনার চুল একেবারে ধবধবে সাদা আর বড় বড় চোখ, তবে লোকটি অনেক খাটো একটা লোক। আব্বুর ভাষ্যমতে 3.5 ফুট হবে তার উচ্চতা। আব্বুকে দেখার সাথে সাথে বৃদ্ধ লোকটা এক লাফ দিলেন বারান্দার বাইরে। আব্বু শুধু হাঁ করে তাকিয়েছিলেন সেই সময়। বারান্দায় লোহার গ্রিল দেওয়া ছিল। এখানের ছিদ্র দিয়ে শুধুমাত্র একটা হাত বের হবে, একটা আস্ত মানুষ বের হওয়া একেবারে অসম্ভব। যেন বাতাসের মতো গলে গেল সেই বৃদ্ধ লোকটা সেই ছোট্ট ফাঁকা দিয়ে। আব্বু আম্মুকে ডাক দিতেই আম্মু সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে যায়। পরে এক কবিরাজের কাছে আম্মুকে নিয়ে যাওয়া হয়। সেই কবিরাজটি জানায় আম্মুকে কালো জাদু করা হয়েছে। তারপর অনেক কিছু করে আম্মুকে সুস্থ করা হয়। পরে জানতে পেরেছিলাম ওই কালো জাদু আমার দাদিরা করেছিল। যেহেতু আব্বু ওদের সেরকমভাবে আর টাকা পয়সা দিচ্ছিল না, তাই সেই হিংসায় আমার আম্মুকে তারা কালো জাদু করে সারা জীবনের জন্য সরিয়ে দিতে চেয়েছিল। এখন তাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। এখন আমরা ভীষণ ভালোই আছি। এই ছিল ভাইয়া ঘটনা। এই ছিল আজকের এপিসোডের 2টো ঘটনা। সবাই ভালো থেকো। আজকের মতো শুভরাত্রি।